দর্শক মণ্ডলী, শকুন পরিবেশের জন্য অত্যন্ত উপকারী একটি পাখি। এদেরকে বলা হয় প্রকৃতির ঝাড়ুদার, কারণ মৃতদেহ খেয়ে এরা পরিবেশকে দূষণমুক্ত রাখে। কিন্তু নানাবিধ কারণে শকুন আজ পৃথিবীব্যাপী মহাবিপন্ন। একসময় আমাদের দেশে প্রচুর সংখ্যায় শকুন দেখা গেলেও বর্তমানে শকুনের দেখা পাওয়া যায় না বললেই চলে। শকুন সম্পর্কে সচেতনতা তৈরিতে 5ই সেপ্টেম্বর বিশ্বব্যাপী একযোগে পালিত হবে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ইশতিয়াকুদ্দিন আহমেদ, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ IUCN বাংলাদেশ, বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব ইনাম আল হক। আরও আছেন জনাব নুরুল করিম, অতিরিক্ত সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়, এবং বন সংরক্ষক ডক্টর তপন কুমার দে। আমার প্রথম প্রশ্ন জনাব ইশতিয়াকুদ্দিন আহমেদের কাছে, শকুনকে নিয়ে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন, এই সচেতনতাটার ব্যাপারে আমাদের একটু বলবেন? ধন্যবাদ। আপনি শুরুতেই বলেছেন শকুন হচ্ছে প্রকৃতির ঝাড়ুদার, কিন্তু আমরা যতই এই পাখিটিকে বলি যে এটা সুশ্রী নয়, একটি কুশ্রী পাখি, কিন্তু প্রকৃতির যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটি এই পাখিটি করে থাকে। এবং আজকে এই পাখির সংখ্যা এত মারাত্মক পর্যায়ে নেমে এসেছে, যেটিকে আজকে মহাবিপন্ন একটি প্রাণীর পর্যায়ে এসে পৌঁছেছে। বিগত 40 বছরের পূর্বে পাকিস্তান থেকে ভিয়েতনাম পর্যন্ত যদি পুরো একটি এলাকা ধরে থাকি, এখানেও প্রায় 4 কোটির অধিক শকুন ছিল। আজকে যেটি নেমে এসেছে মাত্র 10 থেকে 20 হাজারে। অর্থাৎ আজকে আমরা যদি সচেতন না হই, আমরা যদি সকলের মাঝে এই উপলব্ধিটুকু পৌঁছাতে না পারি যে শকুনকে বাঁচাতে হবে, শকুনকে রক্ষা করতে হবে, তাহলে কিন্তু শকুন রক্ষা করা একটি ভীষণভাবে বিপর্যয়ের পর্যায়ে পৌঁছতে পারে। সেই বাস্তবতা থেকে আমরা এটি সকলের কাছে জানানোর জন্য, সকলের কাছে এই সংবাদটুকু পৌঁছানোর জন্য এবং এর উদ্যোগ গ্রহণের জন্য এই দিবসটি পালন করছি। এবং সেই সাথে যেই কারণটি আজকে বলা হয়ে থাকে যে একটি মাত্র ওষুধ গবাদি পশুর জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেটি ডাইক্লোফেনাক। একমাত্র কারণ হিসেবে ধরতে গেলে এটির ব্যবহারের কারণেই শকুন কমে যাচ্ছে। যারা এটির প্রস্তুতের সাথে এবং এটি ব্যবহারের সাথে যারা জড়িত, এবং সেই সাথে যারা ভেটেরিনারি ডক্টর আছেন, যারা এটাকে প্রেসক্রাইব করছেন, তাদেরকে এই বার্তাটি পৌঁছে দেয়া। আচ্ছা, জনাব ইনাম আল হক, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে কি অবস্থা এখন আমাদের এই শকুনগুলোর? সারা বিশ্বব্যাপী শকুন রক্ষার বড় উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু আমি একটু বলতে চাই যে শকুন বলতে কি বোঝাচ্ছি। শকুন কিন্তু অনেক প্রজাতির, বিশ্বে অনেক প্রজাতি আছে, বাংলাদেশেও একাধিক প্রজাতি আমরা দেখতে পাই। তবে যে শকুনটি সবচেয়ে বেশি ছিল তাকেই আমরা শকুন বলি, এবং আসলে এর নাম হলো বাংলা শকুন। এর বৈজ্ঞানিক নামও জিপস বেঙ্গালেন্সিস। এবং ইশতিয়াকুদ্দিন আহমেদ বললেন যে 4 কোটি শকুন ছিল, কিন্তু এখন প্রায় শূন্য হয়ে যাচ্ছে। যেহেতু পাখিটি এত গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্যের জন্য, তাই বিশ্বব্যাপী রক্ষার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সবচেয়ে বড় উদ্যোগ নেওয়া হয়েছে যুক্তরাজ্য থেকে। RSPB, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ড, তারাই 2003 সালে যখন প্রথম ধরা পড়ল যে আমাদের একটি গবাদি পশুর চিকিৎসায় যে ওষুধ ব্যবহার করা হচ্ছে সে কারণে শকুন সব শেষ হয়ে গেছে প্রায়, এটা ধরা পড়ার পর থেকেই তারা অনেক টাকা এবং দক্ষতা এর আমাদের দিয়েছে এই সব দেশে, শকুন যেসব দেশে আছে। এবং ইতিমধ্যে ভারত, নেপাল, বাংলাদেশ অনেক বড় বড় কাজ করে ফেলেছে। কিন্তু বড় কাজের মধ্যে একটা হলো কৃত্রিমভাবে শকুনের ছানা তৈরি করে তাদের সংরক্ষণ করা, যাতে শকুন শেষ হয়ে গেলে তাকে প্রকৃতিতে দেয়া হয়। সেই কাজগুলো ভারতে সবচেয়ে বেশি হয়েছে, তারপরে নেপাল। আর হলো শকুন রক্ষার একটা বিশেষ এলাকা নির্ধারণ করা, ভালচার সেফ জোন। এটা ভারতে হয়েছে, নেপালে হয়েছে এবং বাংলাদেশেও হয়েছে। এগুলো আন্তর্জাতিকভাবে বড় বড় পদক্ষেপ বলবো, যার ফলে আমাদের এখন আশা হচ্ছে যে শকুন হয়তো রক্ষা পেয়ে যাবে, একেবারে সংখ্যাটি শূন্যই যাবে না। সব কিছু এই যে 5টি দেশে যে শকুন সংরক্ষণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল এবং কম্বোডিয়া, তাদের কাজের সমন্বয় করার জন্য একটি আন্তর্জাতিক দল করা হয়েছে, রিজনাল স্টিয়ারিং কমিটি। সেই কমিটিরও আমাদের বাংলাদেশ থেকে সদস্য আছে। এরা এই 5টি দেশেই যেন কাজ সমন্বিতভাবে হতে পারে সেটা দেখার জন্যে
এই রিজনাল স্টিয়ারিং কমিটি কাজ করছে, এগুলো বড় বড় উদ্যোগ আমি মনে করি। আচ্ছা, আবার ফিরে আসবো আপনার কাছে। জনাব নুরুল করিম, আপনি জাতীয় শকুন সংরক্ষণ কমিটির প্রধান, এখান থেকে কী ধরনের কাজ হচ্ছে? ধন্যবাদ আপনাকে। শকুন সংরক্ষণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এই তো উপলব্ধি করেই আমাদের সরকার জাতীয় শকুন সংরক্ষণ কমিটি গঠন করেছে। এবং আপনি খুশি হবেন যে এই কমিটিতে কিন্তু আমাদের বিশেষজ্ঞরা ছাড়াও আমাদের ওষুধ উৎপাদনকারী শিল্পের যে প্রধানরা আছেন তারাও আমাদের এই কমিটিতে আছেন। এটা আমি বিশেষ করে বললাম এই কারণে যে আপনি একটু আগে শুনলেন ডাইক্লোফেনাক বন্ধ করার যে সিদ্ধান্ত হয়েছিল এর আগে, এটা আমাদের এই কমিটির মাধ্যমে আমরা তাদেরকে আরও উৎসাহিত করেছি যাতে করে এটা ইফেক্টিভলি বাস্তবায়ন করা যায়। এবং আপনি অতি সম্প্রতি এটার ডাইক্লোফেনাকের যে আপনার রিপ্লেস ওষুধ যেটা মেলক্সিক্যাম, এটার জন্যই আমাদের বড় বড় ওষুধ কোম্পানিগুলো কিন্তু এটাকে প্রমোট করে আসছে। তা আমরা তাদেরকে আসলে ধন্যবাদ জানাই। এবং এই কমিটির মাধ্যমে আমরা বন বিভাগ এবং আইইউসিএনের মাধ্যমে ভালচার অ্যাকশন প্ল্যান করা হচ্ছে প্রকল্প নিয়ে। এবং আমাদের এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের দুটি ভালচার সেফ জোন ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সরকার প্রথম এটাকে গ্যাজেটে প্রজ্ঞাপন দ্বারা ঘোষণা করেছে, যেটা আমি মনে করি আমাদের এই কমিটির তরফ থেকে একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমরা কমিটির তরফ থেকে জাতীয় কমিটির পরে আমরা আঞ্চলিক কমিটি গঠন করে স্থানীয়ভাবে এই শকুন সংরক্ষণে যেন জনসচেতনতা বৃদ্ধি পায় এবং যারা স্থানীয় লোকজন যেন কোনোভাবেই শকুনের বাচ্চা নষ্ট না করে, পাহারা দিয়ে রাখে, এই ব্যাপারে আমরা বিভিন্ন কর্মসূচি এবং পরিকল্পনা জাতীয় কমিটির পক্ষ থেকে নিয়ে আমরা এটাকে ডিসেমিনেট করার চেষ্টা করছি। আচ্ছা, আবার ফিরে আসবো আপনার কাছে। ডক্টর তপন কুমার দে, বন বিভাগ থেকে কি ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে? আপনি জানেন যে বন বিভাগ থেকে এটা তো শিডিউল, এটা যেহেতু ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, আমাদের বন্যপ্রাণী আইনের যেটা 2012 সালে যে আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের শিডিউল 1-এ এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। এটাকে মারা ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুধু তাই না, এটা আইন ঘোষণার মধ্যে শুধু আমরা বিরত না। আমরা 2010 সালে যখন নাকি আমরা দেখলাম যে ভারত, নেপাল এবং পাকিস্তানে বন্ধ করা হয়েছে, সেখানে ওই আলোকে কিন্তু আমরা প্রস্তাব দিয়েছি সরকারকে সেখানে যে যেহেতু এটা রিসার্চ ফান্ডিংয়ের উপর ভিত্তি করে দিয়েছে মরণঘাতী ওষুধটাকে বন্ধ করার জন্য, এবং মন্ত্রণালয় এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন সেখানে। এছাড়া আমরা শকুন সমৃদ্ধ যে এলাকাগুলোতে সেখানে আমরা বিভিন্ন গাছে যেখানে কলোনি থাকে এদের এটি আইডেন্টিফাই করছে এবং যাতে করে এগুলো নষ্ট না করে। আরও একটা উদ্যোগ নিয়েছি যে সারা দেশে যে সমস্ত শকুন মানে যে মাইগ্রেশনে, বিশেষ করে আমাদের দেশে তো যে জিপস বেঙ্গালেন্সি যে বাংলা শকুন এটা এখানে আছে, রাজ শকুন হারিয়ে গেছে সেখানে, স্ল্যান্ডার বিল যে ভালচার যেটা সরু টুটির শকুন এটা আছে সেখানে, যেটা গ্রিফন ভালচার এবং হিমালয়ান ভালচার যেটা এরা আসে মাইগ্রেশনে। ডুমার, পঞ্চগড় এবং এই সমস্ত এলাকা থেকে বেশি আমি শকুন সেখানে যখন আসে, স্থানীয় জনসাধারণ এটাকে পোলট্রির মালিকরা ধরে কিন্তু সেখানে জেলা প্রশাসন, উপজেলা এবং পুলিশের মাধ্যমে বন বিভাগ কিন্তু এগুলোকে রেস্কিউ করেছে। এবং বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরে একটা আমরা কিন্তু রেস্কিউ সেন্টার করেছি সেখানে। এখানে প্রায় বর্তমানে 25টা আমাদের শকুন আছে, অধিকাংশই গ্রিফন ভালচার সেখানে। এখানে অন্যান্য দেশে যেরকম নাকি ব্রিডিং প্রোগ্রাম করা যায় আমরা করার চেষ্টা করছি, তবে বাংলা শকুনের কথা বেশি ভাবছি সেখানে। এটা আমাদের ঐতিহ্য, সেখানে এটা যাতে করে রক্ষা হয়। ভালচার সেফ জোন দুটো আমরা ঘোষণা করছি, বিশেষ করে সিলেট অঞ্চলে একটা আর সুন্দরবনের এলাকায়। একে রক্ষা করার জন্য যে যা করণীয় আমরা এগুলো করে যাব। ধন্যবাদ। জনাব ইসহাকুদ্দিন আহমেদ, ভালচার সেফ জোন এ নিয়ে একটু বলবেন আমাদের? আমরা যে শকুনটির কথা বলছি আজকে সেটি হচ্ছে বাংলা শকুন, অর্থাৎ এটি আমাদের অঞ্চলেরই একটি শকুন। আইইউসিএন এবং বন বিভাগের একটি প্রকল্পের মাধ্যমে আমরা কিছু কার্যক্রম গ্রহণ করেছি। আমরা দুটো এলাকাকে শকুনের জন্য নিরাপদ এলাকা ঘোষণা করা হয়েছে। একটি হচ্ছে সুন্দরবনকে ঘিরে, আরেকটি হচ্ছে সিলেট অঞ্চলকে ঘিরে। একটি শকুনের জন্য 100 কিলোমিটারের ব্যাসার্ধ, যেটি সামগ্রিক এলাকা হিসেবে ধরলে প্রায় 30,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ তার বিচরণের জন্য বিশাল একটি এলাকা প্রয়োজন। এবং সেখান থেকে সে দেখতে পায় কোথায় তার খাদ্য রয়েছে এবং সেখানে সে নেমে তখন খাদ্য গ্রহণ করে। এবং আমরা চাইছি নিদেন পক্ষে এই দুটো এলাকায় আমরা কিছু কার্যক্রম হাতে নিতে চাই, যেখানে এই শকুনগুলো মনে করে যে এটি তাদের জন্য একটি নিরাপদ স্থান। এবং সেটির জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেমন আমরা উদ্যোগ নিয়েছি এইভাবে যে এখানে যেন ডাইক্লোফেনেকের ব্যবহারটা একেবারেই সীমিত করা যায়। পারতপক্ষে আমরা এটাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে চাইছি। সেটির জন্য প্রথমেই যেটা করা প্রয়োজন সেটি হচ্ছে মানুষের মাঝে একটু সচেতনতা তৈরি করা এবং মানুষকে
উদ্বুদ্ধ করতে হবে যেন তারা এই ওষুধটি গবাদি পশুর ক্ষেত্রে, যেটি ব্যথানাশক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, এটি যেন না করেন, একেবারেই না করেন। এবং সেই ধরনের উদ্যোগের জন্য আমরা যতটুকুন সচেতন করার প্রয়োজন সেই ধরনের ক্যাম্পেইন করা, লিফলেট বিলি করা এবং বাজারে বা বিভিন্ন স্থানে সমাবেশ করা, এগুলির উদ্যোগ গ্রহণ করছি। আরেকটি বিষয় হচ্ছে যে এটির প্রস্তুত যারা করছেন তাদের মাঝেও একটু এই সচেতনতাটুকুন দেওয়া, এর বিকল্প যে ওষুধটির কথা এসছে মেলক্সিক্যাম, সেটির যেন ব্যবহার বাড়ে, প্রচলিত হয় এবং যারা প্রস্তুত করেন তারাও যেন এটার দিকে একটু মনোযোগী হন। এবং আমি আশা করছি আমরা সকলে যদি উদ্যোগী হই, যারা ব্যবহার করেন এবং যারা ওষুধ প্রস্তুত করছেন এবং সেই সাথে সাধারণ জনগণ, যা সকলের সহযোগিতায়, সচেতনতায় আমরা আশা করছি আমরা যে কার্যক্রমগুলি হাতে নিয়েছি এগুলি যদি বাস্তবায়িত করতে পারি, আমি এখনও আশাবাদী যে শকুনের সংখ্যা আমরা ভবিষ্যতে বৃদ্ধি করতে সক্ষম হব। ধন্যবাদ। জনাব ইনামুল হক, আমাদের একটু বলবেন এই শকুনের স্বভাব, কি ধরনের কার্যক্রম এরা করে এবং তাদের এই নানা জায়গায় যে ঘুরে বেড়ায়, তারা কিভাবে এই খাবারগুলোকে সন্ধান করে? কারণ শকুন সম্বন্ধে কিন্তু আসলে নতুন প্রজন্ম কিছুই জানে না, এটা একটু বলবেন। আরেকটি জিনিস আমি জানতে চাই যে এরা না থাকলে পরিবেশের উপরে কি ধরনের প্রভাব পড়বে? এরা তো প্রায় নেই বলতে পারেন, প্রভাব ইতিমধ্যেই পড়ে গেছে এবং তাই আমরা জানতে পেরেছি যে প্রভাবটা কত শক্তিশালী এবং আমাদের জন্য কতখানি ক্ষতিকর শকুন না থাকাটা। শকুনের কাজই ছিল মৃতদেহ খাওয়া। কোনো জীবন্ত প্রাণী কোনো শকুন খায় না। মানে আমরা যারা বয়স্ক তারা শৈশবে দেখেছি যে কোনো কিছু মারা গেলেই সঙ্গে সঙ্গে শকুন এসে হাজির হয় এবং 1-2 ঘন্টার মধ্যে এই মৃতদেহ শেষ, শুধু হাড়গোড় থাকে। তো শকুন এদেরকে সরিয়ে ফেলে দ্রুত বলেই প্রকৃতি কলুষিত হয় না। কিন্তু এখন শকুন নেই বলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু রোগ, যেটা জুনোটিক ডিজিজ বলা হয়, যেটা সবাই জানেন, অ্যানথ্রাক্স কিন্তু এমনই একটা জিনিস যেটা 100 বছরের জীবাণুটা, মানে এটা স্পোর্স, সেটা ধ্বংস হয় না। এবং এটা গরুরই অসুখ ছিল কিন্তু এখন মানুষের হচ্ছে। আপনি যে গরু আক্রান্ত তাকে হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে হবে। শুধু তাই নয়, আপনি ধরুন একটা গরু মরে গেল, মরে মাটিতে মিশে গেল, শকুন খায়নি, অ্যানথ্রাক্স কিন্তু মরে যাবে না, মানে মাটিতে মিশে গেল। 100 বছর পরেও যদি ওই মাটিতে কেউ পা দেয় তার অ্যানথ্রাক্স হবে। অ্যানথ্রাক্স এমনই ভয়ঙ্কর, তাই অ্যানথ্রাক্সকে অনেকে ব্যবহার করে মানুষ মারার হাতিয়ার হিসেবে, অস্ত্র হিসেবে। এই সমস্ত মৃতদেহের জীবাণু শকুনের পেটে ধ্বংস হয়ে যায়, যেটা অন্যের পেটে হয় না। তাই আমরা এখন দেখতে পাচ্ছি শকুন না থাকলে আমাদের জনস্বাস্থ্যের একটা বড় হুমকি এবং অনেক টাকা খরচ করতে হবে এই প্রতিরোধগুলো গড়ে তোলার জন্য, যে শকুন না থাকায় যে অসুবিধা হচ্ছে। এছাড়া আরও অনেক দিক আছে। একটা বলি, শকুন নেই এখন, তাহলে মৃতদেহ খাচ্ছে কি? শিয়াল কুকুর, তার মানে শিয়াল কুকুরের সংখ্যা বাড়বে, তার মানে র্যাবিস বাড়বে, জলাতঙ্ক রোগ। ইতিমধ্যে ভারতে গবেষণা করে দেখাও গেছে যে বাড়ছেই। তো এই সমস্ত দিক থেকে আমরা নিশ্চিত জানি যে শকুন না থাকলে জনস্বাস্থ্যের জন্য একটা বড় হুমকি। এই জন্যই সবাই মিলে বড় বড় উদ্যোগ নেওয়া হোক, এবং হচ্ছেও, এবং আমরা আশান্বিত হওয়ার বহু কিছু এখানে দেখতে পাচ্ছি। মানুষ সম্পৃক্ত হচ্ছে, আমাদের যারা ওষুধ তৈরি করত তারা এগিয়ে এসছে, সরকারের ভূমিকা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তো এবং বন বিভাগ কাজ করছে। এই জন্য আশান্বিত হতে পারি যে শকুন হয়তো শেষ পর্যন্ত বাংলাদেশে বাংলা শকুন রক্ষা পেয়ে যাবে। আমরা কি এই শকুনগুলোকে ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে তাদের বংশবৃদ্ধি করতে পারি? হ্যাঁ, করা হচ্ছে কিন্তু বাংলাদেশে তো হচ্ছে না বোধহয়। সবচেয়ে বেশি হয়েছে ভারতে, তারপরে নেপালে, পাকিস্তানেও সামান্য কিছু হচ্ছে। আমরা বাংলাদেশে এটা হাতে নিয়ে এই জন্য যেটা সাংঘাতিক ব্যয়বহুল। আচ্ছা, কারণ একটা শকুন কিন্তু আপনি হয়তো আগামী 10-20 বছরে প্রকৃতিতে ছাড়তে পারবেন না, তাহলে সেও মরে যাবে। ডাইক্লোফেনাক সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত ছেড়ে লাভ নেই। এখন আপনি ছানা তৈরি করে 10-20 বছর তার চিকিৎসা, খাওয়ানো, রক্ষণাবেক্ষণ অনেক ব্যয় সাপেক্ষ। বাংলাদেশ করলে আমরা খুশিই হব, কিন্তু এখনও আমরা হাতে নিইনি। ধন্যবাদ। মাননীয় অতিরিক্ত সচিব, ডাইক্লোফেনাক তো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আরেকটি ইনজেকশন ব্যবহৃত হচ্ছে,
কিটোপ্রোফেন। কিটোপ্রোফেন। কিটোপ্রোফেন কি আমাদের সরকার কোনো পদক্ষেপ নিয়েছে বন্ধ করার জন্য এবং এটাকে রেস্ট্রিক্টেড করার জন্য? জি হ্যাঁ, এটা ডাইক্লোফেনাক তো আপনি শুনলেনই, এটার উৎপাদন বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটা কার্যকরীভাবেই নিষিদ্ধ হয়েছে। আর নেক্সট স্টেপ হিসেবে আমাদের এই যে কিটোপ্রোফেন, এটা বন্ধ করার জন্য আমরা যে প্রসেস, সে প্রক্রিয়া চালু আছে। এটা সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের কাছ থেকে মতামত নিতে হবে। ইতিমধ্যে একটি মন্ত্রণালয় একটি তথ্য চেয়েছে আমাদের কাছে, যেটা সায়েন্টিফিক কিছু তথ্য দেওয়ার জন্য। আমরা খুব সহসাই এটা দিয়ে দেব। এরপর আমরা এটা সরকারের কাছে উপস্থাপন করব কিভাবে ডাইক্লোফেনাকের মতো কিটোপ্রোফেনটাও নিষিদ্ধ করা হয়। এছাড়া আমরা কি আর কিছু করতে পারি? যেমন আমরা কিন্তু দেখছি যে কিটোপ্রোফেন এবং ডাইক্লোফেনাক দুটোই কিন্তু কোনো না কোনোভাবে আমাদের বিভিন্ন জেলায় পাওয়া যাচ্ছে। ইভেন বর্ডার এলাকায় দেখি আমরা যখন গরুগুলো ঢুকে ওখান থেকে, তখন এই ইনজেকশন দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিটোপ্রোফেন তো এখন আমাদের এখানে নিষিদ্ধ হয়নি, ডাইক্লোফেনাক আমাদের দেশে নিষিদ্ধ। আপনি জানেন যে এটার প্রাণীর ক্ষেত্রে নিষিদ্ধ, মানবদেহের জন্য নিষিদ্ধ নয়। তো মানবদেহের জন্য যে পরিমাণ দরকার হয়, প্রাণীর জন্য বেশি পরিমাণ বড় মাপের ওষুধটা দরকার হয়, সেই পরিমাণের ওষুধ আমাদের দেশে তৈরি হয় না, সেটি উৎপাদন হয় আমাদের পার্শ্ববর্তী দেশে। তো ওখান থেকে হয়তো কিছু ওষুধ আমাদের এখানে চলে আসে, সেটা হচ্ছে চোরাই পথে আসে। তো এটাও বন্ধ করার জন্য আমাদের বন বিভাগের মাধ্যমে আমরা পার্শ্ববর্তী যেসব দেশসমূহতে এসব আসছে, সেখানে তাদের সাথে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে এটা বন্ধ করার জন্য আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছি। আচ্ছা, ধন্যবাদ। ডক্টর তপন কুমার দে, বন বিভাগ থেকে আপনারা আর কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? না, আমরা তো বিশেষ করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট গঠন হয়েছে এবং আমরা বেনাবুল বিভিন্ন বর্ডার লাইনের এতে আমাদের ইন্সপেক্টর আছে, সেখানে মোটা তাজাকরণ বা এই ধরনের যে ব্যথানাশকের জন্য যে মনিটর করতেছে, যেখানে যাতে করে এটি ব্যবহার না হয়। তবে বিভিন্ন যে ল অ্যান্ড এনফোর্স এজেন্সি আছে, কাস্টম, বিজিবি, তাদের সাথে আমরা মিটিং করছি এবং তাদেরকে তথ্যাদি দিয়েছি যে এই ধরনের এই ওষুধ এটা আসছে, সেখানে যাতে করে মানে এটা নিষিদ্ধ করা হয়। অতি সাম্প্রতিককালে গত কয়েকদিন আগে ঢিলি বর্ডারে ভারত থেকে এই ধরনের ওষুধ যখন এসেছে, কাস্টম এবং বিজিবি কিন্তু এগুলো ধরেছে এবং তাদেরকে আইনের কাঠামোতে নিয়ে আসেন। এছাড়া যে এটা বন্ধ করা, তো মানে আমরা উদ্যোগ নিয়েছি, প্রপোজ করেছি সরকারকে আইনটার প্রয়োগের সাথে যাতে যারা সংশ্লিষ্ট আছে সেখানে সফলভাবে এগুলা আমরা করব। তবে একটা প্রজেক্ট নিয়েছি, প্রজেক্টের আমরা অতি শীঘ্রই আমরা সেখানে যাতে করে প্রজনন করা যায় সেখানে, এটা আমি চিন্তা ভাবনা করেছি এবং আমি প্রধান বনসংরক্ষকের সাথে আলাপ করেছি। আমরা এটা শুরু করব। এটাকে যে শুরু করে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে কন্টিনিউ করে, যেহেতু লং টার্ম প্রসেস, এটা যাতে করে চলমান থাকে, আধা পথে গিয়ে বন্ধ না হয়, আমরা এই উদ্যোগটা আমরা নেব। আমরা যে যে পলিসি এবং রুল ফ্রেমিংয়ের যে কাজগুলো আমরা করেছি এবং মাঠ পর্যায়ে আমরা অনেকগুলা কলোনি সংরক্ষণের জন্য কিন্তু বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন দিয়েছে অন্যান্য পাখির ক্ষেত্রে। এবং আমরা বলেছি আগামীতে গ্রামে বড় বড় গাছে শকুন আছে যে সমস্ত, সেখানে কিন্তু শকুন থাকার কারণে গাছের মালিক তারা ক্ষতিগ্রস্ত, ফল ফলাদি বা বিভিন্ন কিছু হয় না। অনেক সময় বড় নারিকেল গাছে আছে, সেখানে তাল গাছে আছে সেখানে। তো এদেরকে আমরা কিছু আইডেন্টিফাই করে জিপিএস লোকেশন করে, আইউসিএনও কিছু কাজ করেছে, তথ্য দিয়েছে, গাছগুলোকে মার্ক করেছে। সেখানে আমরা এগুলোকে তাদেরকে পুরস্কার ঘোষণার মাধ্যমে আর কিছু অনুদান দেওয়ার চিন্তা ভাবনা করছি, যাতে করে অন্তত কলোনিগুলা রক্ষা হয়। এছাড়া আমাদের যে বনাঞ্চলে যেখানে নাকি আছে কলোনিগুলা, আমাদের সিলেট এবং সুন্দরবনে, যাতে করে কোনো ডিস্টার্ব না হয়, কোনো প্রচার যাতে করে সেখানে না যায়, আমরা চেষ্টা করব সেখানে। আর এবং আমরা মনে হয় যে আইউসিএন অ্যাকশন প্ল্যান যদি আমরা পাই, এটার আলোকে প্রকল্প নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আমরা স্কুল কলেজে অলরেডি শুরু করেছি। আমাদের ঐতিহ্য, আমাদের গর্বের যে চিপস বেঙ্গলিনসিস, বাংলা শকুন, যাতে করে হারিয়ে না যায়। আমি অতি সাম্প্রতিককালে আমি দেখেছি যে অনেক দেশ থেকে মানে এটা কমে গেছিলো। যেমন আমি সাউথ আফ্রিকার আমি এক্সাম্পল দেখি, সেখান থেকে বড় গাছপালা বা বিভিন্ন কিছু ছিল না, কিন্তু তারা একটা বড় পার্কের মধ্যে রেস্ট্রিক্টেড ওয়েতে ফেন্সিং করে কিন্তু ভালচার জন্য রেস্টুরেন্ট করেছে। সেখানে যে চিড়িয়াখানা বা বিভিন্ন এলাকা থেকে যে পরিত্যক্ত হাড় বা অন্যান্য যে মাংস সবগুলো এক জায়গায় মানে রাখে, সেখানে ওরা আসে, ঝাঁকে ঝাঁকে আসে এবং যারা পর্যটক দূর থেকে কিন্তু দূরবীন দিয়ে এরা এনজয় করে। সিলেটে এটা করা যায় কিনা আমি দেখতেছি। ধন্যবাদ। মাননীয় অতিরিক্ত সচিব, আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন, সেটা হলো এই যে ডাইক্লোফেনাক ইনজেকশন ব্যবহৃত হচ্ছে, তার জন্য কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা আছে? ডাইক্লোফেনাক ব্যবহারকারীর জন্য ওরকম শাস্তিমূলক ব্যবস্থা এটা স্বাভাবিক নিয়মেই হবে, যেহেতু এটা একটা নিষিদ্ধ ওষুধ।
সেই নিষিদ্ধ ঔষধ হিসাবে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আইনে নিষিদ্ধ ওষুধ ব্যবহারকারীর জন্য যে শাস্তি প্রয়োগযোগ্য একই শাস্তি এখানে যারা ব্যবহারকারী হবে তাদের জন্য প্রযোজ্য হবে। আচ্ছা, সরাসরি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নাই, কিন্তু জাতীয় যে কমিটি আছে সেখান থেকে কি আপনাদের কোনো সাজেশন আছে যে কি করা উচিত? আমরা ওষুধ শিল্প মালিক যারা আছে তাদের মাধ্যমে এটা ব্যবহারকারী যারা আছে তাদেরকেও বলি যাতে করে এই ওষুধ ব্যবহারকারীদেরকে আমরা চিহ্নিত করব। যদি কেউ ব্যবহার করে নিষিদ্ধ ওষুধ হিসেবে সেই চিহ্নিত করে তাদেরকে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ওষুধ প্রশাসনের যে নিয়ম আছে বা রীতি আছে সেই অনুযায়ী যাতে করে তারা শাস্তি পায় তার আওতায় আনার জন্য আমরা সুপারিশ করছি। আচ্ছা, আপনাদের অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনাদের কাছ থেকে। দর্শক মণ্ডলী, শকুনের অবদান কম নয়, বরং অন্যান্য পাখির চেয়ে অনেক বেশি। তাই শকুনকে অবহেলা না করে এদেরকে সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। এখন সময় এসেছে শকুন সংরক্ষণ করার। এদের সংরক্ষণের মাধ্যমেই রক্ষা পাবে আমাদের সার্বিক পরিবেশ। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়েই শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবুজ শ্যামল প্রাণের স্বদেশ স্নিগ্ধ